মৌমাছিদের ক্ষেত্রে জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত সময়টায় কিন্তু যে সমস্ত মৌপালকরা মৌমাছি পালন করেন তারা সাধারণত পরিচর্যা করেন, কারণ এই সময়টা ফুল সাধারণত হয় না, তাই মৌমাছিদের কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখতে হয়। এবং বর্তমানে দেখা দিয়েছে একটি পোকার আক্রমণ, যে পোকার আক্রমণ আমরা আশেপাশে অনেক মৌপালকদের কাছে গিয়ে শুনতে পেলাম। এই পোকার আক্রমণে কিন্তু মৌমাছির অনেকটা ক্ষতি হচ্ছে। আপনারা কিভাবে পরিচর্যা করবেন সেই সম্পর্কিত কিছু তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। বর্তমানে আমি আমার সঙ্গে পেয়ে গেছি দক্ষিণ ২৪ পরগনা জেলার নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্রের শস্য সুরক্ষা বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ স্যারকে। আমরা স্যারের সঙ্গে কথা বলে মৌমাছি পরিচর্যার ব্যাপারে বেশ কিছু তথ্য জেনে নেব। স্যার নমস্কার। স্যার আপনার নাম? আমি ডক্টর প্রবীর কুমার গড়াই, রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র নিমপিঠে। আমি ওখানে শস্য সুরক্ষাবিদ হিসেবে কর্মরত। আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে দেশের মধ্যে মৌমাছি পালনে প্রায় দ্বিতীয় তৃতীয় স্থানের মধ্যেই পড়ে। প্রায় ১৫,০০০ মৌমাছি পালক এই পেশার সাথে যুক্ত আমাদের এই জেলায়, এই রাজ্যের। সেই কারণেই মৌমাছি পালন একটা গুরুত্বপূর্ণ জীবিকা। তো মৌমাছি পালনের ক্ষেত্রে এই যে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই কয়েকটা মাস, এখন যেহেতু প্রকৃতিতে খুব একটা ভালো ফুলের সম্ভার থাকে না, তাই পরাগ এবং মধুর একটা মকরন্দের একটা ঘাটতি দেখা দেয়। সেই সময় মৌমাছি পালকদের বিশেষ কিছু ব্যবস্থা নিয়ে সেগুলোকে কোনোভাবে বাঁচিয়ে রাখতে হয়। তো এই সময়টাতে মৌমাছিদের যে কলোনি, যে চাক, সেটা এমনিতেই খুব দুর্বল হয়, তাদের সংখ্যাটা অনেকটা কমে আসে। এপিস মেলিফেরার ক্ষেত্রে সাধারণভাবে যদি আমার বসন্তকালে যদি একটা কলোনিতে ৬০,০০০ থেকে ১,০০,০০০ মৌমাছি থাকে, সেক্ষেত্রে এটা কমতে কমতে প্রায় ২০-৩০,০০০ নেমে আসে। তো এই সময় মৌচাকের মধ্যে অনেকটাই ফাঁকা স্থান থাকে এবং তাদের যে বিভিন্ন বাইরের যে সমস্ত ক্ষতিকর পোকামাকড় বা টিকটিকি ইত্যাদি, এদের বিরুদ্ধে এদের প্রতিরোধ ক্ষমতা অনেকটা কমে যায়। সেই কারণে এই সময় প্রচুর পোকামাকড়ের আক্রমণ হয়। তার মধ্যে মূলত আমাদের রাজ্যে যেটা হয় সেটা হচ্ছে ওয়াক্স মথ বা মোম মথ বলি। তবে ইদানিং একটা নতুন পোকার একটা ইনফেস্টেশন হচ্ছে, সেটা হচ্ছে ২০২২ থেকে দেখা যাচ্ছে আমাদের বসিরহাট অঞ্চলে প্রথম এটা শুরু হয়। তারপর আস্তে আস্তে প্রায় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া, এই সমস্ত জেলাগুলোতে এই পোকাটা ছড়িয়ে পড়েছে। তো মৌমাছি পালকদের একটু অবগত হতে হবে এই পোকাটার প্রকৃতি সম্বন্ধে এবং কিভাবে আমরা পোকার হাত থেকে বাঁচাবো সেই সম্বন্ধে একটু তাদের অবগতি হওয়া দরকার আছে। আচ্ছা, ওই পোকার আক্রমণে এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এই পোকার নিয়ন্ত্রণের জন্য যে ব্যবস্থা, সেটা বলার আগে ১ মিনিট একটু আমাদেরকে একটু জেনে নিতে হবে যে পোকাটা কিভাবে আক্রমণ করে। কারণ পোকার যে জীবনচক্র সেটা না জানলে কিন্তু আমরা পোকাটাকে দীর্ঘকাল ব্যাপী আমরা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবো না। তো এই পোকাটার নাম হচ্ছে ছোট চাক পোকা বা ইংরেজিতে বলা হয় স্মল হাইভ বিটল। আর এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যাথেনা টুমিডা। তো সাব সাহারান বা আফ্রিকার যে সাহারা অঞ্চল, সেখানে এই পোকাটা প্রথম উৎপত্তি হয়। আস্তে আস্তে এটা অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপ এই সমস্ত দেশেও ছড়িয়ে পড়েছে। তো আমাদের দেশে এতদিন পর্যন্ত এই পোকাটার কোনো উপস্থিতি আমরা দেখিনি। ২০২২ থেকে এটা দেখছি। এই পোকা একটা বিটল গোত্রীয় পোকা, যারা মৌমাছির কলোনিকে খুঁজে নিয়ে তার মধ্যে ঢুকে ডিম পাড়ে এবং ডিম পাড়ার পর সেই ডিম থেকে যে লার্ভা বের হয়, সেই লার্ভাগুলো মৌমাছির যে অপত্য, তার যে পরাগ, মধু, মোম, এই সমস্ত জিনিস খেয়ে একটা মানে প্যাচপ্যাচে একটা ভাব একটা তৈরি করে। এর সাথে সাথে এরা এক ধরনের ইস্ট নামক জীবাণু এরা মানে বয়ে নিয়ে যায়। সেই ইস্টের কারণে সেই আক্রান্ত বাক্সের মধু কিন্তু ফার্মেন্ট হয়ে যেতে পারে, অর্থাৎ গেঁজে যেতে পারে। এখানে খাওয়া দাওয়া করার পর এই লার্ভাগুলো আস্তে আস্তে তারা মৌমাছির বাক্স থেকে বেরিয়ে আসে। বেরিয়ে এসে মাটিতে কিন্তু তারা পিউপা তৈরি করতে প্রবেশ করে। তো এই বাক্সের ভেতর এবং বাক্সের এই বাইরের জীবন, এই দুটো নিয়েই কিন্তু এই পোকার জীবনচক্র। তো এখন নিয়ন্ত্রণের কথা যদি বলা হয়, তাহলে মৌমাছির বাক্সে দেখুন কোনো ওষুধ বা কীটনাশক ডাইরেক্টলি আমরা প্রয়োগ করতে নিষেধ করি, কারণ সেখানে মৌমাছিদের ক্ষতি হতে পারে। যে ওষুধ পোকাকে মারবে সেই ওষুধ মৌমাছিকেও মারবে। তার কিছুটা আবার মধুর মধ্যে অবশেষ হিসেবে থেকে যেতে পারে, যেটাকে আমরা পেস্টিসাইড রেসিডিউ বলি। পরবর্তীতে কিন্তু সেই মধুর বাজারজাত করা নিয়ে খুব সমস্যা হতে পারে। সেই কারণে এই পোকাটার নিয়ন্ত্রণ কিন্তু করতে হবে আমাকে মৌমাছি বাক্সের বাইরে, অর্থাৎ যেখানে মৌমাছির বাক্স আক্রান্ত রয়েছে সেখানে কিন্তু এটা সবাইকে জেনে রাখা উচিত যে সেই বাক্স থেকে কিন্তু সেই লার্ভা বেরিয়ে ওইখানেই ৩-৪ মিটারের মধ্যে মাটির মধ্যে কিন্তু তারা প্রবেশ করে পিউপা অবস্থায় আছে এবং হয়তো মানে মরশুম অনুযায়ী সেটা ২০ দিন হতে পারে, আবার ২ মাস হতে পারে, কিন্তু তারা মাটির মধ্যেই থেকে যেতে পারে। যেমন
শীতকালে যদি পোকার আক্রমণ হয় বাক্সে, তখন তারা যখন মাটিতে প্রিপারেশন করে তখন তারা শীতকালটা কিন্তু পুরোটাই মাটির মধ্যে কাটিয়ে দিতে পারে, অর্থাৎ 2 মাস পর কিন্তু আবার বসন্তকালে তারা মাটির মধ্যে থেকে বেরিয়ে আসতে পারে। আর এখন এই জুন জুলাই মাসে কিন্তু এই অতিরিক্ত গরম এবং আর্দ্রতায় এখন যেটা মাটির মধ্যে প্রবেশ করছে, তারা কিন্তু 15 দিনের মধ্যেই আবার পূর্ণাঙ্গ পোকা হয়ে তারা আবার অন্যান্য মৌচাকে কিন্তু আক্রমণ করতে পারে। এবং জানা গেছে যে প্রায় 15 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই বিটল পোকা তারা মৌমাছির চাক খুঁজে নিতে পারে। মৌমাছির চাকে একটা বিশেষ ধরনের ফেরোমন তারা ছাড়ে, যেটা হচ্ছে তাদের প্রোটেকশনের কাজে তারা ব্যবহার করে, সেই ফেরোমনটাতেই আকৃষ্ট এরা আসে। তো এটা খুব জটিল ব্যাপার। তো আপাতত যেটা করতে পারেন মৌমাছি পালকরা, তারা যখন মৌমাছি বাক্স কিনবেন নতুন করে, তারা দেখে নেবেন যাতে এই ধরনের পোকার আক্রমণ সেখানে না হয়। সেটা পূর্ণাঙ্গ হতে পারে বা লার্ভা দশা হতে পারে। আর যাদের কাছে আক্রমণ হয়েছে তাদেরকে অনুরোধ করব, আপনারা সেটা কাউকে না বলে হঠাৎ করে একে ওকে বিক্রি করে দেবেন না, কারণ তাতে হচ্ছে কিন্তু এই পোকাটা আরও ছড়িয়ে, অর্থাৎ আক্রান্ত যে চাক সেগুলোকে নষ্ট করে ফেলাটা একটা প্রাথমিক একটা কর্তব্য। দ্বিতীয়ত হচ্ছে, যেখানে আপনারা বাক্স বসাবেন নতুন করে কোনো জায়গাতে হয়তো মাইগ্রেশন করে নিয়ে যাচ্ছেন, সেই জায়গাটাকে একটু ভালো করে যদি চাষিদের বলেন একটু চষে দিতে, বা আপনারা যদি সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক যদি মাটিতে একটু স্প্রে করতে পারেন মাটিটা ভিজিয়ে, তারপরে 15-20 দিন পর যদি সেখানে বাক্স বসান, তাহলে আমার মনে হয় সেখানে তারা এই পোকার হাত থেকে কিছুটা হলেও বাক্সকে বাঁচাতে পারবে। আচ্ছা, আমরা জানি যে মৌমাছি কৃষির সঙ্গে অনেকটা সম্পর্কযুক্ত, কারণ পরাগ মিলনে মৌমাছি সাহায্য করে, এবং আপনি আমাদের জানালেন যে মৌমাছির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, তো সেক্ষেত্রে চাষের কতটা ক্ষতি হচ্ছে? দেখুন, বেশ কিছু ফসল আছে যারা কিন্তু পুরো মৌমাছির উপরই নির্ভরশীল তাদের পরাগযোগের জন্য। যদি পরাগযোগ না হয় তাহলে বীজ তৈরি হবে না, বীজ তৈরি না হলে ফল তৈরি হবে না। যেমন আমরা যদি ঝিঙে, সর্ষে, সূর্যমুখী এই সমস্ত ফসলগুলোর কথা চিন্তা করি, তিল, এই সমস্ত ফসলগুলোর কথা চিন্তা করি, তাহলে দেখব সেখানে কিন্তু এই যে দিনকে দিন পেস্টিসাইড ব্যবহারের ফলে প্রকৃতিতে যে মৌমাছি রয়েছে তাদের সংখ্যা কমে যাচ্ছে, তাই তার সাথে সাথে কিন্তু আমাদের ফলনও কমে আসছে। তো এই ফলনটা কেন কমছে সেটা চাষিদের পক্ষে অনুধাবন করা মুশকিল। তারা এই ফলনটাকে আবার ঠিকঠাক করার জন্য আরও বেশি পরিমাণে সার বা রাসায়নিক দিচ্ছে। তো একদমই উল্টো কাজ চাষিদেরকে করতে হবে। আপনারা যদি কাশ্মীরে আপেলের বাগানে যান, সেখানে দেখবেন 2 থেকে 2,500 টাকা দিয়ে তারা বিঘা প্রতি 1টা বা 2টো করে কলোনি, মৌমাছি কলোনি, তারা কিন্তু আপেলের যখন ফুল হয় তখন কিন্তু তারা সেই মৌমাছি পালকদের টাকা দিয়ে বাক্সগুলো বসায়। আর আমাদের এখানে যদি আমরা দেখি, বিভিন্ন জেলাতে আমরা দেখেছি এই সর্ষে, তিলের এই সিজনে, ধনের সিজনে, তো মৌমাছি বাক্স বসাতে গেলে প্রচুর তাদের কথা শুনতে হয় এবং অনেক জায়গাতে বিরূপ প্রতিক্রিয়াও পায়। তাই চাষিদের কাছে আমি আবেদন করব, যারা আপনার মৌমাছি বাক্স আপনার ফসলের চারিদিকে বসাচ্ছে, তারা কিন্তু আপনার ফলন থেকে 1 পয়সাও নিচ্ছে না। কারণ তারা যে মকরন্দ বা পরাগটা সংগ্রহ করছে, সেটা প্রকৃতি তাদের জন্যই তৈরি করেছে। ওই সংগ্রহটা না করলে কিন্তু তারা মাঠে ঢুকবে না এবং পরাগযোগটা হবে না। অনেকের ধারণা আছে লিচুতে যেমন মৌমাছি বসলে হয়তো লিচুর মিষ্টি রস খেয়ে নিলে লিচু টক বা কষা হয়, এটা একদমই অবৈজ্ঞানিক। মকরন্দ কখনোই ফলের মধ্যে তার মিষ্টতাকে নিয়ে যায় না, মকরন্দের কাজই আলাদা। এমনকি অনেক রিসার্চে দেখা গেছে যে কিছু কিছু জায়গায় ফুল, যেহেতু সেখানে মৌমাছির সংখ্যা অনেক হ্রাস হয়েছে, তাই ফুল তার রং হারিয়ে ফেলছে, আস্তে আস্তে ফুল ফ্যাকাশে হয়ে যাচ্ছে, এবং ফুলের মধ্যে যে মকরন্দ যে যতটা তৈরি হওয়ার কথা, পোলেন পরাগ যেটা তৈরি হওয়ার কথা, সেটা কিন্তু আস্তে আস্তে অভিযোজনের ফলে বা ইভলিউশনারি যে প্রসেস, তাতে কিন্তু তারা কমিয়ে ফেলছে। তো এটা মানব সমাজের কাছে খুবই একটা খারাপ দিক। মৌমাছি পালকদের সংখ্যা বেড়েছে এখনকার দিনে দাঁড়িয়ে, আর লাভবান হওয়ার ক্ষেত্রে কি পরামর্শ দেবেন তাদের? আমরা বিগত কয়েক বছর ধরে যেমন চাষবাসের ক্ষেত্রে আধুনিক যে সমস্ত ইনপুট, তার মধ্যে আমাদের প্রথমেই বলতে হয় যে পেস্টিসাইডের ব্যবহার, আপনার ফার্টিলাইজারের ব্যবহার, এগুলো যত বাড়িয়ে চলেছি, মৌমাছির সংখ্যা কিন্তু দিনকে দিন কমে যাচ্ছে, এবং আমাদের রাজ্যেও কিন্তু মৌমাছি পালকের সংখ্যা কমে যাচ্ছে। আমরা এই বিগত 2 মাসে প্রায় কিছু না হলেও 50 জন মৌমাছি পালকের সাথে কথা বলেছি, যাদের এই পোকার আক্রমণে তাদের 50% কিন্তু তাদের কলোনি নষ্ট হয়ে গেছে এবং তারা আর মৌমাছি পালন করতে ইচ্ছুক নয়। সুতরাং এই ধরনের পোকামাকড়ের বিরুদ্ধে তাদেরকে একজোট হয়ে তাদের সজাগ থাকতে হবে, এবং মৌমাছি পালনের উপযোগিতা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। আমরা হয়তো এই উপযোগিতাটা চাক্ষুষ দেখতে পাচ্ছি না, কিন্তু তারা যেমন অনেক ক্ষেত্রেই চাষিরা যেমন বিজ্ঞানীদের উপর নির্ভর করেন কৃষি পরামর্শের জন্য, তো আমাদের এই পরামর্শটা আপনারা একটু মাথায় রাখুন এবং চেষ্টা করুন এই পোকাটাকে যাতে আপনারা সজাগ থাকতে পারেন এই পোকাটার বিরুদ্ধে।
আপনারা শুনে নিলেন, মৌমাছি পালনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সঠিক জায়গা থেকে সঠিক পরামর্শ মেনে আপনাদের চাষটি করতে হবে। নাহলে কিন্তু অনেক কৃষক বর্তমানে ক্ষতির মুখে পড়ছেন। তাই অবশ্যই আপনারা কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে যে কোনো ধরনের পোকার আক্রমণ নিরাময়ে এগিয়ে আসুন। এবং আপনারাও যারা লাভ করতে চান তারা কিন্তু অবশ্যই নিয়মিত কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ রাখুন। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার।